এগ্রিকালচারাল রুরাল বা রুরাল এগ্রিকালচার ক্রেডিট প্রোগ্রাম এরকম একটা কর্মসূচি এটা থেকে শুরু এবং এই শুরু হতে গিয়ে এর সাথে আরো অনুষঙ্গ যোগ হয়েছে আপনার কি বলে যে কৃষিতে যান্ত্রিকীকরণের প্রায় প্রাথমিক পদক্ষেপগুলো আমরা সেই সময় দেখেছি। পাওয়ার টিলারের প্রসার আমরা দেখলাম সেই সময়, খাল কাটা হলো বিস্তৃতভাবে এবং সক্ষম হলো সেই সরকার বা সেই বাংলাদেশ যে বিদেশে চাল রপ্তানি করে এবং সেটারই এক্সটেনশন আজ পর্যন্ত চলছে যে কমপক্ষে দুর্ভিক্ষের সেই যে করাল হ্রাস সেটা আর বাংলাদেশে স্পর্শ করে। এটা হচ্ছে একটা বড় দিক। তো আমি তারপরেও বলবো যে কৃষি বাজেটে যেটা ৪৩,০০০ সামথিং যে বাজেট বরাদ্দ করা হয়েছে গত বছরের তুলনায়, সেটা ৩৭,০০০ সামথিং ছিল, কিন্তু যদি আমরা এর সাথে মূল্যস্ফীতি যোগ করি তাহলে আমি বলবো যে খুব বেশি বরাদ্দ হয়েছে তা নয়, কিন্তু একটা ভিশন আছে যে আমরা ক্রমান্বয়ে আমরা মানে এটাকে এগিয়ে নিয়ে যাব, কৃষিটাকে বড়ভাবে নিয়ে নেব। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মানে অর্থনীতিতে কৃষির অবদান যদি ৭-৮% করা যায় তাহলে এটা আমার মনে হয় যে আরো ভালো হতো, এটা আমি মনে করি। এখন প্রায় ৫-৬% মধ্যে আছে, এটা ৭-৮% মধ্যে নিয়ে যেতে পারলে এটা খুব ভালো হতো এই বাজেটের মধ্যে। কারণ এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের অনেকের কাছে জেনেছি যে এখনো প্রায় ৪০% কর্মসংস্থান এই কৃষিকে কেন্দ্র করে টোটাল জনগোষ্ঠী। এইটা যদি হয় তাহলে তো এটার উপরে একটা থ্রাস্ট, একটা বড় ধরনের গুরুত্ব এখানে দেওয়া উচিত। গত বছরের আর এই বছরের যে বাজেট বরাদ্দ মানে জাতীয় বাজেটের মধ্যে থেকে, জাতীয় বাজেট গত বছরে যা ছিল ৭ লক্ষ সামথিং, এবারে ৯,৩৮,০০,০০,০০,০০,০০ টাকা, তো সেখানে মানে বাজেট বৃদ্ধি হয়েছে ১৭.৭%। সেই তুলনায় কৃষির যেটা বৃদ্ধি হয়েছে সেটা খুব বেশি না। তো সেই কারণে আমার মনে হয় যে এখানে আরো বেশি লক্ষ্য দেওয়া উচিত, অর্জন করা উচিত। যে লক্ষ্যটা করা টার্গেটটা নির্ধারণ করা হচ্ছে সেটা পূরণ করা উচিত। সেটা না হলে আমরা কৃষির যে ব্যাপক আমরা রূপান্তর চাচ্ছি সেটা থমকে যাবে। এটা যেন না থমকায়, দেশের প্রধানমন্ত্রী যে আইডিয়াগুলো, যে ভিশনগুলো দিয়েছেন সেটা মানে খুব দ্রুত গতিতে আমাদের অর্জন করতে হবে। এটার উপরে আরো নজর দিয়ে এবং এখানে আরো মানে বরাদ্দের বিষয়টা, বাজেট বরাদ্দটা আরো ভালো করে চিন্তা করতে হবে। আমি কয়েকদিন আগে আমি ভিয়েতনাম গিয়েছিলাম, সেখানে আমার ধারণা ছিল না যে এই প্রথম ভিয়েতনাম বাংলাদেশের কাছ থেকে ৩০,০০০ মেট্রিক টন আলু নিচ্ছে। তো এই যে আলু, যেটা সচিব মহোদয় বললেন যে আলু একটা মৌসুমে কখনো কখনো পচে যায়, বিক্রি হয় না। বিশেষ করে আমি যে এলাকার লোক, সেই এলাকাটা একবারে আলুর এলাকা, টোটাল রংপুর, বগুড়া, টোটালটা সে এমন হয়। কখনো কখনো দাম অত্যাধিক বেড়ে যায়, আবার কখনো কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের কিন্তু আমাদের আলুর যে খুব একটা ঘাটতি হবে সেটা নয়। আর আলু এমন একটা সবজি যে একটা আমাদের এখানে দেশে প্রবাদ আছে না যে গরিবের বউ সবাই ভাবি, আর আলু হচ্ছে সব জাতির, সব দেশের, এটা হচ্ছে একটা ভেজিটেবল, একটা তরকারি, সবাই খায়। তো সুতরাং আমাদের কোনো কিছু মানে বাড়তি থাকার কথা না, কোনো কিছু নষ্ট হয়ে যাওয়ার কথা না। এটা আমরা যদি এক্সপোর্টের দিকে যদি আমরা মানে চিন্তা করি, মানে আগে থেকে চিন্তা করতাম ভিয়েতনাম ১ লক্ষ টন আলু নিতে চেয়েছে, আমাদের ৩০,০০০ টন এবার নিচ্ছে। এইভাবে যদি আমাদের মার্কেটিংটা আরো বেশি সম্প্রসারিত করি, আরো বেশি যদি আমরা এটাকে বিস্তৃত করি, তাহলে আমাদের কৃষি আইটেমের উপর, কৃষি আইটেম যেগুলো আমাদের প্রচুর উৎপাদন হয়, সেটা মার্কেটিং করা খুব কঠিন ব্যাপার। আমাদের এত মানে এগ্রিকালচার ইউনিভার্সিটি হয়েছে, কলেজ আছে, অনেক গ্রাজুয়েট বেরোচ্ছে, পোস্ট গ্রাজুয়েট বেরোচ্ছে, এবং আমার আশেপাশের আমার সহকর্মী যাকেই জিজ্ঞেস করি কৃষিবিদ, কেউ জাপান থেকে পিএইচডি করেছেন, কেউ অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করছেন। তো আমাদের কৃষির ক্ষেত্রে যে রিসার্চ, অনেক সায়েন্টিফিক অফিসারের সাথেও পরিচয় আছে, তারা তাদের কথা অনেকে বলেছেন যে বিরাট যে সম্ভাবনা, পটেনশিয়ালিটি যেটা আছে, সেটাকে আমাদের সম্পূর্ণরূপে ব্যবহার করতে হবে এই বিধানগুলো। তাহলে আমাদের কৃষির ক্ষেত্রে কোনো ধরনের বাধা, প্রতিবন্ধকতা সেটা আমাদের ক্ষেত্রে। আমি ওই যে বলেছি যে একজন মানে সাধারণ মানুষ হিসেবে সাদা চোখে যেটা আমি দেখেছি,
যে এখানে আমের মানে অফ টাইমে, অফ সিজনে আমের যে হিমাগারে রাখা, মানে আমের কোল্ড স্টোর করে আমকে রাখা, পরবর্তী পর্যায়ে যখন স্ক্র্যাচসিটি হবে, আম পাওয়া যাবে না, তখন তো ইয়ের থেকে বের করে সেটা দেওয়া যায়। তো সেরকম এটা করা সম্ভব কিনা। তো আমি যখন কৃষি বিভাগের চেয়ারম্যান ছিলাম তখন পেঁয়াজের অনিয়ন কোল্ড স্টোরের জন্য অনেকে আসতে, তো এটার ব্যাপারে আমার কেন একটু সন্দেহ যাচ্ছিল যে এরকমটা হয় কিনা। মানে অনেকে মানে কমিশনিং করে কোনো কোনো পার্টির সাথে যোগাযোগ করে প্রায় আসতে, ব্যাংকে আসতে। তো আমার তখন এমডি ছিলেন, উনিও কৃষিবিদ, এগ্রিকালচার ইউনিভার্সিটি মানুষ পাশ করেছেন, ডক্টর মজিবুর। তো তাকে জিজ্ঞেস করলাম যে এমডি সাহেব মানে পেঁয়াজের কি ইয়ে করা যায় কিনা। তো বগুড়া বগুড়ায় একজন লোক করেছে, তো আমরা ওকে দেখেছি যে এটা পেঁয়াজ বেশি দিন আসলে ওকে রাখা যায় না, ওটা নিয়ে গেছে ব্যাংক থেকে ফিনান্স করেছে, বরং ওইটা একটা বড় মানে ফ্রিজের মতো হয়েছে, ওখানে আমার মাছ রাখে। তো আমার আমার কথাটা হলো যে সত্যিকারের টেকনোলজি হিমাগারের জন্য পৃথিবীতে এটা আবিষ্কার হয়েছে কিনা, এবং এটা হয়ে থাকলে এটা আমাদের ইম্পোর্ট করে সেই মানে যারা উদ্যোক্তা আছেন তাদেরকে বলে দ্রুত গতিতে সেটা স্থাপন করা। কারণ আমি নিজে এই কি বলে অনিয়ন হিমাগারের কোনো ইয়ে পাইনি, মানে যথার্থতা পাইনি যে এরকম এটা হতে পারে। এখন এর মধ্যে আবার এটা ডেভেলপ হয়েছে কিনা আমি এটা বলতে পারবো না। সুতরাং এক আলু ছাড়া আর অন্যান্য সবজি বা ফলমূল এটা করা যায় কিনা, চীন অনেক ডেভেলপ করছে, অনেক দিক থেকে এগিয়ে যাচ্ছে, অন্যান্য দেশ জার্মান টার্মান, সেখানে এটা কতটুকু অগ্রগতি হয়েছে বা না হয়েছে সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করে কি বলে যে দ্রুত এই মানে সমস্যাগুলো যেটা সিজনে বাড়তি হয়ে যায়, ওয়েস্ট হয়, সেটা ওয়েস্ট না হয়ে মানে সংরক্ষণ করা যায় কিনা, প্রিজার্ভেশনের যথার্থ টেকনোলজিক্যাল সাপোর্ট গুলো আছে কিনা, সেটা আমাদের নিশ্চিত করে দ্রুত এই কাজগুলো করা। কারণ আমি অনিয়ন এখন সামার অনিয়ন হয়, কারণ আমার মনে হয় যে আমরা ইন্ডিয়া থেকে যেটা ইম্পোর্ট করি, ইম্পোর্টের আর কোথায় প্রয়োজন হবে না যদি আমরা এখানে গুরুত্ব দিই। এমনকি আদা রসুনও নীলফামারীতে প্রচুর হয়, পার্বত্য চট্টগ্রামে প্রচুর হচ্ছে, এবং এগুলো কিভাবে এক্সটেন্ড করা যায় আরো বিশাল বিস্তৃত হবে। কারণ যে ইম্পোর্ট সাবস্টিটিউট আমাদের এই কাজগুলো করলে পরে তার উপর নির্ভরশীল থাকা, এটা আমাদের হয়ে উঠবে না। আমরা বিশেষ করে কৃষির প্রতিটা ক্ষেত্রেই আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত গবেষণা দরকার, এবং বেশি করে গবেষণা দরকার, এবং সবকিছু মিলিয়ে আমি মনে করি যে কৃষির যখন আমাদের অর্থনীতিতে একটা বড় ধরনের অবদান রাখার একটা সুযোগ আছে, তখন কৃষি বাজেট বৃদ্ধি এটা হওয়া উচিত, আরো বেশি হওয়া উচিত বলে আমি মনে করি। সরকার যে লক্ষ্য নির্ধারণ করেছেন সেই লক্ষ্য অর্জনের জন্য আমার মনে হয় যে এই বাজেট আরো বৃদ্ধি হলে পরে আমরা আরো বেশি করে গবেষক তৈরি করতে পারবো, আরো সায়েন্টিফিক অফিসার তৈরি করতে পারবো, এবং আমাদের যে সম্ভাবনা, কৃষির যে পটেনশিয়ালিটি, আমরা মানে হেভি ইন্ডাস্ট্রির জন্য যে র ম্যাটেরিয়ালস এখনো ওই রকম ভাবে যে পাইনি, যখন পাইনি তখন কৃষিকেই আমাদের মূল ইন্ডাস্ট্রি। আর পৃথিবীতে অনেক দেশ আছে এই এগ্রো বেসড ইন্ডাস্ট্রির উপরে, সে দেশ উন্নত দেশ, নিউজিল্যান্ড, ডেনমার্ক, আমি দেখে এসেছি যে মাঠের পর মাঠ, অসংখ্য গরু নিয়ে খামারিরা, ডেনমার্কের মতো একটা জাতি, সেই স্ক্যান্ডিনেভিয়ান একটা জাতি, হ্যাঁ, তারা এই জাস্ট কৃষিভিত্তিক শিল্পের উপর একটা উন্নত দেশ হিসেবে তারা পরিগণিত হচ্ছে। নিউজিল্যান্ড একটা উন্নত দেশ হিসেবে পরিণত হয়েছে, যে সেখানকার দুধ আগে আসতো আমাদের দেশেও বাচ্চাদের ইয়ে হিসেবে এখানে ব্যবহার করা হতো। এই যে ঘটনাগুলো, তো সেই ক্ষেত্রে আমি এখনো মনে করি যে বাংলাদেশ অন্যান্য ক্ষেত্রে আমরা অনেক কিছু ইম্পোর্ট করে নিয়ে এসে আমাদের ইন্ডাস্ট্রি করতে হয়, এটা করা যায়। আজকের এই গ্লোবালাইজেশনের যুগে এটা কোনো অসুবিধা নেই, সেটা হতে পারে। কিন্তু আমার যা র ম্যাটেরিয়ালস আছে, সেই র ম্যাটেরিয়ালস এর উপর আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রিগুলি গড়ে তুলতে পারি, তাহলে সেইটা হবে এগ্রো বেসড ইন্ডাস্ট্রি, এবং এই এগ্রো বেসড ইন্ডাস্ট্রি যাতে আরো বেশি আমরা কার্যকর করতে পারি, আরো বেশি আমরা এটার সম্প্রসারিত করতে পারি, তাহলে আমাদের মানে বিরাট অবদান আমরা রাখতে হবে। কারণ এগ্রিকালচার দুর্বল হলে পরে আমাদের খাদ্য নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হবে,
আমাদের কর্মসংস্থান বিঘ্নিত হবে, মূল্যস্ফীতি বাড়বে। সুতরাং মূল্যস্ফীতিতে সরকার টার্গেট নিয়েছেন 6-এ নামিয়ে নিয়ে আসা। এই 6-এ নামিয়ে নিয়ে আসতে পারলে আমাদের গ্রামীণ অর্থনীতি, যেভাবে কৃষক কার্ড দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে আরো অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আপনার সেটা লাইভ স্টকের ক্ষেত্রে হোক, সেটা পোল্ট্রির ক্ষেত্রে হোক, অথবা অন্যান্য কৃষির অভ্যন্তরে আরো যে সমস্ত কম্পোনেন্ট গুলো আছে সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগটা বাড়াতে হবে।